দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু কাঙ্ক্ষিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ডাকসু নির্বাচনকে ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আপনাদের সবাইকে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হোসেন। দর্শক, আজকে আমরা কথা বলবো সেই প্রার্থীদের সঙ্গে যারা বিভিন্ন প্যানেলে যারা এই ডাকসু নির্বাচনে আগামী 11ই মার্চ তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি প্রথমেই কথা না বাড়িয়ে তাদের সঙ্গে একটু পরিচিত হতে চাই। আমার ডান দিকে রয়েছেন আসিফ এম আসিফুর রহমান, যিনি স্বাধিকার স্বতন্ত্র পরিষদের থেকে যিনি জিএস প্রার্থী। তার পাশে রয়েছেন, আমার ঠিক ডান পাশে, গোলাম রাব্বানী, সম্মিলিত শিক্ষার্থী সংসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের যে প্যানেল, সেই প্যানেলের যিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার ঠিক বাম পাশে রয়েছেন মুস্তাফিজুর রহমান, ভিপি, জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেল থেকে তিনি ভিপি পদে তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমার সঙ্গে তার পাশে রয়েছেন ফয়সাল মাহমুদ সুমন, যিনি প্রগতিশীল ছাত্র ঐক্য সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই আয়োজনে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22টি যে ছাত্র সংগঠন, ক্রিয়াশীল সংগঠন, সেই সংগঠনের সম্মিলিত শিক্ষার্থী সংসদের যিনি মুখপাত্র এস.এম. রাকিব সিরাজি। সুতরাং আমরা যে আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানিয়েছি, সেই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গৌরবের, যে গৌরবটি গত 28 বছর ধরে অচল রয়েছিল, সেই ডাকসু অবশেষে সচল হতে যাচ্ছে আগামী 11ই মার্চ। সেই ডাকসু নিয়ে কথা বলবো। আমরা শিক্ষার্থীরা কি চান, তাদের কি প্রত্যাশা, প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী কী সমস্যা, এবং আগামী দিনগুলোতে তাদের যে সেই প্রতিশ্রুতি কীভাবে তারা বাস্তবায়ন করবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলবো এবং সাধারণ যারা ভোটার তাদের সাথে কথা বলবো। প্রথমেই আমরা একটু কথা জানতে চাই, এবং নিজের নাম বলে, আপনি আসিফুর রহমান, আপনি আপনার এই বিশ্ববিদ্যালয়কে কিভাবে চিন্তা করেন এবং ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে চিন্তা করেন, সেটি আমাদেরকে যদি বলতেন। জি, ধন্যবাদ যমুনা টেলিভিশনকে এর ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমি এম আসিফুর রহমান, আমি স্বতন্ত্র হিসেবে ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, এবং স্বাধিকার স্বতন্ত্র পরিষদ নামে একটি পরিষদ আমাকে সমর্থন জানিয়েছে, এবং বিভিন্ন হল থেকে স্বতন্ত্র প্রার্থীরা আমাকে সমর্থন জানিয়েছে। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই 28 বছর পর হচ্ছে, এটাই আমাদের কাছে অন্যতম বড় প্রাপ্তি। কিন্তু সেই প্রাপ্তির পথে কিছুটা বাধা আমি দেখতে পাচ্ছি যে একটি নির্বাচনের নামে একটি নীল নকশা প্রণয়নের চেষ্টা চলছে একটি পক্ষকে জিতিয়ে দেওয়ার জন্য। সেজন্যই আমি এর প্রতিবাদে, যখন কলম ধরতে পারছিলাম না, যখন আমি কথা বলতে পারছিলাম না, তখন আমি রাজপথে নেমে এসেছি। আমি বলতে চাই যে আমরা যে ধরনের নির্বাচনগুলো আমরা সারা দেশে দেখতে পাচ্ছি, ওই ধরনের নির্বাচন অন্তত ডাকসুতে দেখতে চাই না, এবং সাধারণ শিক্ষার্থীরা সেই ডাকসুতে এই ধরনের নির্বাচন দেখতে চান না। সেখান থেকেই আমি জিএস পদে প্রার্থী হয়েছি। জি, ধন্যবাদ। আমরা আসিফের সঙ্গে কথা বললাম। গোলাম রাব্বানী, সম্মিলিত শিক্ষার্থী সংসদ সমর্থিত, আপনি সেই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী। আপনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু, এবং 28 বছর পরে এই ডাকসুর জিএস যে পদে নির্বাচন করতে যাচ্ছেন, এই অনুভূতি এবং আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে এত সুন্দর একটি আলোচনা বা আড্ডা আয়োজনের জন্য, এবং পরিবেশটা খুব ভালো লাগছে, একেবারে খোলামেলা। আমাদের প্রাণের টিএসসি সেই মাঠে হচ্ছে, আর নামটা খুব ভালো লাগছে, ডাকসু স্টুডেন্টস ভয়েস। তাই বলবো যে স্টুডেন্ট ভয়েস, দ্যাট মিনস ইয়ুথ ভয়েস অফ ইয়ুথ, অ্যান্ড their voice should have been much more louder in favor of their legal valid rights. সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘ 28 বছরের যে বন্ধাত্ম, যে অচলায়তন, যে প্রতিবন্ধকতা ছিল, প্রতি বছর শিক্ষক সমিতি নির্বাচন দেখেছি, কর্মকর্তাদের নির্বাচন দেখেছি। শুধু বঞ্চিত হয়েছি আমরা শিক্ষার্থীরা, বঞ্চিত হয়েছে সমগ্র জাতি। যাকে বলা হয় জাতীয় রাজনীতিতে যোগ্য নেতৃত্বের আতুরঘর, সেই ডাকসু বন্ধ ছিল। আশার আলো দেখছি আমরা। আবার দীর্ঘদিন মরুভূমিতে হাঁটতে হাঁটতে তৃষ্ণার্ত পথিক হঠাৎ জলের সন্ধান পেলে যে অনুভূতি হয়, আমি বলবো যে ডাকসু আমাদের কাছে অনেকটা সেরকম অনুভূতি। যেখানে আমরা তৃষ্ণার্ত আমাদের অধিকারের জন্য, আমরা তৃষ্ণার্ত আমাদের যে প্রাপ্যতা সেটি পাবার জন্য। এখানে ক্যাম্পাসে আমরা এখন বলি, হাত পাতি, স্যার এটা দেন, স্যার ওটা হলে ভালো হয়। তাদের শিক্ষকদের, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অনুকম্পা, আমরা সে অনুকম্পা চাই না। আমরা হাতটাকে উল্টে দিতে চাই। আমরা বলতে চাই, স্যার এটা আমার লিগ্যাল রাইটস, আমি এটা নিয়ে গেলাম, এটাই ডাকসু আমার কাছে।
জি ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আমরা অনুভূতি জানতে চাচ্ছি যে জাতীয়তাবাদী ছাত্র দলে যিনি সহসভাপতি ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি। আমি প্রথমেই যমুনা টেলিভিশনকে এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। আর ডাকসু হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি সম্মিলিত প্রতিনিধি নির্বাচনের একটি প্রেক্ষাপট, একটি জায়গা যেখান থেকে পরবর্তী সময়ে জাতীয় নেতৃত্ব আসবে। এবং এই ডাকসু আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ডাকসুর একটি বন্ধাত্ম ছিল। দীর্ঘ 28 বছর পর এই ডাকসু নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি, কিন্তু আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি এখানে একটি নিয়ন্ত্রিত পরিবেশ বিরাজমান। শুরু থেকেই নিয়ন্ত্রণের মাধ্যমে প্রশাসন আপনার এই পরিবেশটাকে, নির্বাচনের পরিবেশটাকে একটি বিশেষ ছাত্র সংগঠনের প্রতি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা দেখছি প্রথমেই দুঃখজনক হলে সত্য, ডাকসুর মতো একটি নির্বাচন সেটি হাইকোর্টের মাধ্যমে রুল জারি করিয়ে অতি তড়িঘড়ি করে একটি নির্বাচন আয়োজন করা হচ্ছে, যেটি খুবই দুঃখজনক। এবং এখন অবধি নির্বাচনের পরিবেশ হচ্ছে একটি বিশেষ সংগঠনের অনুকূলে। আমাদের এই যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে প্রশাসনে এখানে সবচেয়ে বড় যে জায়গাটি নির্বাচনের পরিবেশের, সেটা হচ্ছে সহাবস্থান। আমরা একটা ক্যাম্পাসে একটি নামমাত্র সহাবস্থান দেখতে পাচ্ছি, কিন্তু হল পর্যায়ে আমরা কোনো সহাবস্থানের পরিবেশ দেখতে পাচ্ছি না। হলের প্রশাসন এই সহাবস্থানের পরিবেশ সৃষ্টিতে আন্তরিক নয়। কিন্তু আমাদের প্রার্থী, হল পর্যায়ে যারা প্রার্থী রয়েছে তারা আবাসিক স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তাদেরকে প্রশাসন কোনো অবস্থাতেই সহাবস্থান দিতে রাজি নয়। এবং তাদের সাথে আমি কথা বলে দেখেছি, প্রশাসন বিভিন্ন হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে দেখেছি যে তারা বলছেন যে ক্যাম্পাসে যে সহাবস্থানের পরিবেশ দীর্ঘদিন পরে সৃষ্টি হয়েছে, সেই পরিবেশটা তারা দাবি করছেন ছাত্রলীগ স্পেস দেওয়ার কারণে সৃষ্টি হয়েছে। এবং আমাদের হল পর্যায়ে যদি আমরা সহাবস্থান সৃষ্টি করতে চাই, তাহলে আমরা ছাত্রলীগের অনুকম্পার উপরে নির্ভরশীল হয়ে সহাবস্থান নিয়ে যেতে হবে, এটা তারা বলছেন। এবং আমরা মনে করি পুরোপুরি ছাত্রলীগের অনুকূলে পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসন পুরোপুরিভাবে কাজ করে যাচ্ছে। আমাদের মেয়েদের হলগুলিতে প্রচারণার ক্ষেত্রে আমাদের নারী প্রার্থী কানেতা ইয়ারাম লাম, সে হচ্ছে কেন্দ্রীয় সংসদের কমন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক। সে বিভিন্নভাবে প্রভোস্ট স্যারদের সাথে কথা বলছেন, কিন্তু তার প্রভোস্ট স্যাররা, উনি কেন্দ্রীয় সংসদের একজন প্রার্থী, যে কোনো হলে আপনার গিয়ে প্রচারণায় চালানোর সে অধিকার রাখে। সে যেহেতু একজন নারী, জি, আমরা বিশ্বাস করি সেই অধিকারটা সবাই রাখে। কিন্তু প্রশাসন তাকে প্রচারণায় বাধা দিচ্ছে। জি, আমরা অনুভূতি জানতে চাই ফয়সাল মাহমুদ সুমন, যিনি প্রগতিশীল ছাত্র ঐক্য সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের যিনি সাধারণ সম্পাদক প্রার্থী। এই প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু, সেই ডাকসুর কাছে আপনার নিজের প্রত্যাশা কি এবং বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। আমি ফয়সাল মাহমুদ সুমন, প্রগতিশীল ছাত্র ঐক্য প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরেই ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি। 2012 সাল থেকে এখানে একটি আন্দোলন সংগঠিত হয়েছিল শিক্ষার্থী অধিকার মঞ্চের ব্যানারে। সেই আন্দোলনে আমি নিজেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আজকে সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু এই ডাকসু নির্বাচনটা হতে যাচ্ছে। ফলে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা কিভাবে দেখতে চাই, সেই প্রশ্ন যখন আসছে, তার সাথে ডাকসু খুব সম্পর্কিত। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রথমত আমরা দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবেই এখানে একটি একক সরকার দলীয় ছাত্র সংগঠনের দখলে থাকবে না। হলগুলোতে একটি একক ছাত্র সংগঠনের দখলে থাকবে না। এই হলগুলো এবং প্রশাসনের যে একচ্ছত্র আধিপত্য আজকে শিক্ষার্থীদেরকে কোণঠাসা করে ফেলা হয়েছে। আজকে শিক্ষার্থীদের ন্যূনতম অধিকার নেই এখানে প্রশাসনের কাছে কিংবা তার হলে থাকার। সেই জায়গা থেকে প্রথমত এখানে শিক্ষার্থীদের মত প্রকাশের কোনো অধিকার নেই। শিক্ষার্থীদের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে সে তার স্বাধীনভাবে মত প্রকাশ করবে, সে চলবে, সেরকম কোনো অধিকার নেই। আপনারা যদি দেখেন হলগুলোতে এখানে গেস্ট রুম, গণরুমের নামে এখানে কী ধরনের প্রথা চালু রয়েছে। আপনারা যদি দেখেন এখানে আপনি হলে যান, প্রত্যেকটা রুমে যাবেন, এই রুম কার, বলা হবে এই রুম অমুক ভাইয়ের। আপনি এখনও যান, আমি মিডিয়াকে বলবো আপনারা মিডিয়াগুলো যান, প্রত্যেকটা রুমে এখানে এই রুম কার, বলা হবে অমুক ভাইয়ের, বলা হবে না এই রুম আমার, বলা হবে না যে এই রুম অমুকের। এই অদ্ভুত পরিস্থিতি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় জারি রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই মনে করি না এই রকম পরিস্থিতি কোনো স্বাভাবিক পরিস্থিতি। আমরা বিশ্ববিদ্যালয়কে একটি স্বাভাবিক পরিস্থিতিতে দেখতে চাই, যেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, প্রত্যেকটা শিক্ষার্থী স্বাধীনভাবে তার অবস্থান নিশ্চিত করতে পারবে।
ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো এস এম রাকিব সিরাজি, যিনি মুখপাত্র সম্মিলিত শিক্ষার্থী সংসদ। আপনার কাছ থেকে আমি একটি বিষয় জানতে চাচ্ছি যে এই 28 বছরে 4 দফা কিন্তু তফসিল ঘোষণা করার পর অবশেষে কিন্তু ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন আপনি? আমরা এই উদ্যোগটাকে খুবই ইতিবাচকভাবে দেখছি। আমরা সব সময় বলে আসছি, বিশেষ করে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি বাংলাদেশের প্রাণ বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে টিএসসি কেন্দ্রিক সংগঠনগুলো। সেই সংগঠনগুলোর যে সম্মিলিত প্ল্যাটফর্ম, সম্মিলিত শিক্ষার্থী সংসদ, আমরা এই উদ্যোগটাকে স্বাগত জানিয়েছি। এবং নির্বাচন শুরু হওয়ার পূর্বে যখন পর্যন্ত তফসিল হচ্ছিল না, তখন পর্যন্ত তফসিল না হওয়ার কারণে যে প্রতিবন্ধকতাগুলো ছিল, সেই প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য আমরা কাজ করেছি। এখন আজকে যখন নির্বাচনটা খুব কাছাকাছি এসেছে, এই জায়গা থেকে আমরা একটা জিনিস, একজন সংস্কৃতি কর্মী বলেন, প্রগতিশীল যোদ্ধা বলেন, বা একজন সচেতন রাজনৈতিক কর্মী বলেন, সেই জায়গা থেকে আমি এখানে কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই। আমি যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা জায়গা আমাদের দুঃখ করার আছে, সেটি হচ্ছে আমরা খুব দৃশ্যমান একটি জিনিস যে ক্যাম্পাসে তাদের পাশাপাশি প্রতিক্রিয়াশীল চক্রও এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে, যেটা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের সাথে সাংঘর্ষিক, পরিবেশ সংসদের সাথে। সেই জায়গায় আজকে যারা আছেন কেউই কোনো রকম প্রতিবাদ বা অভিযোগ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বা ওই অর্থে বড় রকম যে কোনো প্রতিবাদ আমরা, সেই জায়গা থেকে ছাত্র রাজনৈতিক দলগুলো অবশ্যই তারা সেই জায়গা থেকে দায়বদ্ধ। আমরা আশা করব সেই জায়গায় যেন তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা প্রতিবাদ জানায়। এই ধরনের প্রতিক্রিয়াশীল চক্র যদি ডাকসু নির্বাচনের সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের স্থান করে নিতে পারে, তাহলে 28 বছর পর ডাকসুতে যে আমরা আলুর কথা বলছি, যে আশার কথা বলছি, সেই আশাটা আমাদের হিতে হয়ে যেতে পারে। আজকে নির্বাচন, আগামী নির্বাচনে যদি আপনাদের চেয়ে শক্তিশালী প্রতিক্রিয়াশীল কোনো গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। আরও একটি বিষয় বলি, আপনারা এখন পর্যন্ত আমি যাদের কথা শুনলাম অনেকের কাছেই আমরা অভিযোগের কথা শুনছি। এই অভিযোগের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে খুবই পরিচিত। তারপরে আমি বলবো আপনাদের অভিযোগের কারণে যেন শেষ পর্যন্ত আমরা এত কাছাকাছি এসেও যেন ডাকসু নির্বাচনটা বন্ধ হয়ে না যায়। আরও একটি বিষয় যেটি হচ্ছে, আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে ঠকানোর চেষ্টা করব না। বিকজ আমরা যে ইতিমধ্যে যতগুলো লিফলেট আমরা দেখতে পাচ্ছি, যতগুলো ইশতেহার আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো ইশতেহার দেখলে মনে হচ্ছে যেন ডাকসু নির্বাচনটা একটা আলাদিনের চেরাগ। 28 বছর ধরে যে সমস্যার সমাধান হচ্ছে না, আগামী 12ই মার্চ সকালবেলা আমি ঘুম থেকে উঠার পরে দেখবো যে আমার বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বা হার্ভার্ডের মতো কোনো বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, আমরা আরামে চলতে থাকবো। এই জিনিসগুলো আসলে বাস্তবসম্মত কোনো কথা নয়। আমরা প্রত্যাশা করব আপনারা সাধারণ শিক্ষার্থীদের আশা এবং প্রত্যাশার প্রেক্ষিতে আপনারা যেন আপনাদের ইশতেহারগুলো প্রণয়ন করেন এবং বাস্তবতার সাথে মিল রেখে আপনারা কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ সব কিছু নিয়ে বিতর্ক করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত সংসদ মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্ক করে না, বঙ্গবন্ধু নিয়ে কোনো বিতর্ক করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ প্রগতি চর্চা করে। আপনাদের সবাইকে সেই জায়গায় যেন সেই আশা আমি রাখবো। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার ফিরতে চাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে শিক্ষার্থীদের তো অনেক ধরনের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমস্যা, তার মধ্যে ডাইনিংয়ের একটা বড় সমস্যা, কমন রুমের সমস্যা রয়েছে, পরিবহনের সমস্যা রয়েছে এবং লাইব্রেরিতে ধরনের সমস্যা রয়েছে। এই ছাত্র রাজনীতির যে ধারা দেখা যাচ্ছে যে এই ধারাটি কেন্দ্রীয় রাজনীতির তাদের যারা মাতৃ সংগঠন তাদের মুখ দেখেই তাকিয়ে থাকে, কিন্তু আসলে ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠনগুলো যে রাজনীতি, যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের, সেই জায়গাটিতে ডাকসু কতটা ভূমিকা রাখতে পারবে আপনি কি মনে করছেন? সেই জায়গাটিকে ডাকসু ভূমিকা রাখতে পারবে, তবে সেখানে ছাত্রদের প্রতিনিধি আসতে হবে। সেটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে শিক্ষার্থীরা তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিনিধি যখন নির্বাচন করবেন, তখন সেই প্রতিনিধি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন শিক্ষার্থীদের এসব সমস্যার সমাধানে। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা সেই সব ছাত্র সংগঠন বলুন, সেই সব প্রার্থীদের পক্ষে থাকুন যারা সবসময় শিক্ষার্থীদের পক্ষে ছিল, সবসময় শিক্ষার্থীদের পক্ষে ছিল, যারা ডাকসু নির্বাচন চেয়েছে, যারা সবসময় বিভিন্ন আন্দোলন সংগ্রামের সঙ্গে থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য মাঠে ছিল। আপনারা তাদের পক্ষে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইশতেহার কথা রাকিব সিরাজি বলেছেন, ইশতেহারে অনেক চটকদার কথা বলা হচ্ছে, অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু আমার প্রতিশ্রুতি, আমি স্টুডেন্টদের কাছে এটাই বলেছি যে আমি
ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি শিক্ষার্থীদের পক্ষে কথা বলার জন্য। বিগত 4 বছর আমি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলাম, লিখে আমি শিক্ষার্থীদের কথাটা বলার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমি যদি ডাকসুতে জিএস পদে নির্বাচিত হই তাহলে আমি শিক্ষার্থীদের কথাটা বলতে পারবো। আমি এখানে আপনি অনেকগুলো প্রসঙ্গ এনেছেন, আবাসন সংকট থেকে শুরু করে ডাইনিংয়ের সমস্যা, বিভিন্ন সমস্যার কথা বলেছেন। আসলে বিষয়গুলো কি এতই সহজ? মানে বিষয়গুলো আপনি দেখেন, বিষয়গুলো সবগুলো কিন্তু ক্রিয়েট করা। আপনি এখানে এমন কোনো প্রবলেম পাবেন না যে সমস্যার কোনো সমাধান নেই। আপনি প্রবলেমগুলো ক্রিয়েট করা। আপনি দেখতে পাচ্ছেন যে হলগুলোতে একটা দখলদারিত্বের সংস্কৃতি সবসময় বিদ্যমান। কেন বিদ্যমান? কারণ হলগুলো যদি দখলদারিত্বের মধ্যে না থাকে তাহলে সরকার দলীয় সংগঠন বলেন, বিরোধী দলীয় সংগঠন বলেন, বা যখন যে সরকারে থাকে তারা কর্মী খুঁজে পাবেন না। তো এইসব মুখরোচক প্রতিশ্রুতির বাইরে আমরা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আবার আমার স্বাধিকার স্বতন্ত্র পরিষদের পক্ষ থেকে আমরা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার জন্য ইশতেহার প্রণয়নের কাজ করছি। যেমন 73-এর আদেশ নিয়ে বেশ কিছু সমালোচনা রয়েছে, সেগুলো কিভাবে সমাধান করা যায়, শিক্ষকদের মূল্যায়ন শিক্ষার্থীদের দ্বারা কিভাবে প্রণয়ন করা যায়। একটা নিয়ম আছে আপনি জানেন, কিন্তু সেটার বাস্তবায়ন হয় না। এবং 29 বছরে যেসব শিক্ষার্থীদের বিরুদ্ধচারণ করে যেসব নীতিমালা প্রণয়ন করা হয়েছে, আমরা সেই ক্ষেত্রে কাজ করতে চাই। এবং নির্বাহী পরিষদ চাইলে যে উপাচার্য চাইলে যে নির্বাহী পরিষদ বাতিল করে দিতে পারেন ডাকসুর, সেই রকম প্রথাগুলো নিয়মগুলো আমরা বাতিল করার দাবি জানানোর জন্য আমরা কাজ করব। এবং নির্বাহী পরিষদ বাতিল করতে চাইলে গণভোটের ব্যবস্থা রাখতে হবে, এরকম একটা প্রস্তাব নিয়ে আমরা কথা বলছি। আমরা চাই যে একটি স্বতন্ত্র ডাকসু, যেই ডাকসু শক্তিশালী ভূমিকা রাখতে পারবে শিক্ষার্থীদের পক্ষে। জি, ধন্যবাদ। আমরা গোলাম রাব্বানির কাছে জানতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা, যারা নিয়মিত শিক্ষার্থী, তাদের একটা বেশ কষ্ট বা দুঃখ রয়েছে। শিক্ষকরা তাদের দিকে বেশি একটু মনোযোগী হয়, এরকমও কিন্তু অনেক অভিযোগ আমরা জানতে পারি। আবার অনেক যে বিষয় রয়েছে প্রতিবন্ধী বান্ধব ক্যাম্পাস। তো এই জায়গাগুলোতে ছাত্রলীগ কি মনে করছে যে শিক্ষার্থীদের নানা সমস্যা, সেই সমস্যায় সমাধানে ছাত্রলীগ যে নির্বাচনী ইশতেহার দিয়েছে সেই জায়গাটা কীভাবে কাজ করবে? ধন্যবাদ। আপনার পয়েন্ট দুটি আলোকপাত করব। তার পূর্বে আমি একটু বলতে চাই, আমার প্রিয় অনুজ, আসিফ এবং মুস্তাফিজ যে বিষয়গুলো বলল, দখলদারিত্বের কথা, আধিপত্যের কথা, আমরা বলছি আমাদের এই ক্যাম্পাসে আধিপত্য রয়েছে, সেটা গ্রহণযোগ্যতার, জনপ্রিয়তার, ভালোবাসার আধিপত্য। আমাদের ক্যাম্পাসে দখলদারিত্ব রয়েছে শিক্ষার্থীদের অন্তরের অন্তঃস্থলে প্রেমের, ভালোবাসার দখলদারিত্ব। সুতরাং 10 বছরের এই ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ একদিনের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ হয়নি, শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়নি, কোনো সেশন জট নেই। আমরা মানহীন সান্ধ্যকালীন কোর্সের বরাবরই বিপক্ষে, কিন্তু আমরা কথা এবং কাজে মিল রাখতে চাই। যে বাম সংগঠনগুলো তথাকথিত যারা সবসময় সান্ধ্যকালীন কোর্সের কথা বলে, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের মিটিংয়ে তারাই সেই সান্ধ্যকালীন কোর্সকে বৈধতা দেওয়ার জন্য তাদের যেন প্রার্থী করা হয়, ভোটার করা হয়, সেজন্য কথা বলেছেন। কথা কাজে মিল থাকতে হবে, বুকে এবং মুখে এক হওয়াই শ্রেয়। এরপরে বলেছেন বন্ধুদের কথা। আমাদের ফিজিক্যালি ডিসেবল যে ভাই বোনেরা রয়েছে 450-এর অধিক, ডাকসুর ইতিহাসে আজ পর্যন্ত কেউ কোনো প্যানেল তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করার দুঃসাহস দেখায় নাই, আমরা দেখিয়েছি। আপনারা সবাই জানেন চিবল সাংমার কথা, আমাদের এই কেন্দ্রীয় প্যানেলের 1 নম্বরের মেম্বার। শত বাধার দেয়াল উপেক্ষা করে, শত প্রেরণার আধার আমাদের চিবল। আমরা মহসিন হলে দৃষ্টি প্রতিবন্ধী আবুল হোসেনকে রেখেছি, আমরা অমর একুশে হলে নাইমকে রেখেছি, যারা এই বিশ্ববিদ্যালয়ে আমাদের মতো 8-10 জন স্বাভাবিক সুস্থ মানুষের মতো একসঙ্গে হাতে হাত ধরে চলতে চায়। তাদেরকে কেউ প্যানেলে রাখার মতো সাহস করেনি, তাদেরকে অবজ্ঞার চোখে দেখেছে। আমি বলবো আমরা তাদের অধিকার নিয়ে কথা বলেছি, তাদের প্রতিনিধি হিসেবে ডাকসুতে, হল সংসদে এবং কেন্দ্রীয় সংসদে রেখেছি। সুতরাং বুঝতেই পারছেন আমাদের ইশতেহারে আমরা যে শোষণমুক্ত, যে সুষম বন্টন অধিকারের সুবিধার যে ইশতেহার ঘোষণা করেছি স্বপ্নের বিশ্ববিদ্যালয় বিনির্মাণে, সেই ইশতেহারে কিন্তু প্রতিবন্ধী এবং সান্ধ্যকালীন কোর্সে স্পষ্ট আমরা আলোকপাত করেছি এবং কথা কাজে মিল রেখেছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমরা গোলাম রাব্বানির সাথে কথা বলছিলাম, আমরা আরও কথা বলবো। আমরা আবার ফিরতে চাই মোস্তাফিজুর রহমানের কাছে, তবে তার আগে একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরবো আমরা ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান। আমরা এই পর্যায়ে বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন ডাকসু দ্য স্টুডেন্ট ভয়েস। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরছি কিছুক্ষণ পরে।
দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডাকসু দ্য স্টুডেন্ট ভয়েস। আমরা ঐতিহাসিক ডাকসু নির্বাচন, যেটি 28 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের যারা প্রার্থী তাদের সঙ্গে বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম। আমরা এখন কথা বলবো জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, তার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা যখন আপনার যে সংগঠনের নেতৃত্বে আপনারা চলেন, জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু একরকম চিত্র আমরা দেখেছি। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 2009 সালে, তখনও কিন্তু ছাত্রদল ছিল, যদিও একটি ঘটনার পর কিন্তু ছাত্রদল ক্যাম্পাসে তারা পরবর্তীতে অনেক বেশি বেগ পেতে হয়েছে ক্যাম্পাসে। তো এখন আবার ক্যাম্পাসে আপনারা সবাই ঘুরছেন, তো এই যে ক্যাম্পাসে মাঝখানে বিরতির পর আবার যে ক্যাম্পাসে ফিরে আসে, এই বিষয়টিকে কীভাবে দেখছেন? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে যারা প্রতিক্রিয়াশীল বলা হয় সেই সংগঠনের অনেকেই যারা ছাত্র দলের যে বিষয়ে তাদেরও কষ্ট বা অভিযোগ রয়েছে যে তাদের ওই সংগঠনের কারণে, আমি শিবিরের কথা বলছি স্পষ্ট করে, তাদের যদিও আপনার জাতীয় রাজনীতিতে আপনাদের দল যেটি জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপির সঙ্গে জামাত ইসলামের একটা সখ্যতা রয়েছে, তো এই শিবিরের নিষিদ্ধ এই বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ কর্তৃক, তো সব কিছু মিলে জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান কি যখন জোটের হিসেব আসে? আমি প্রথমেই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে যখন জাতীয় রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থা একটি প্রতিকূল পরিবেশ বিরাজ করছে। আর এই নির্বাচনে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে বিশ্বাসী। সাধারণ ছাত্রছাত্রীদের যে ধরনের সমস্যা রয়েছে, খাদ্যের মানের যে একটি বিষয় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন সমূহে খাবারের মান এবং ক্যাফেটেরিয়া সমূহে খাবারের মান খুবই নিম্নমানের, এবং এটার পিছনে একটি চক্র কিংবা একটি সংগঠন বিশেষভাবে দায়ী, এবং এখানে ফাও খাওয়া নামে একটি সিস্টেম চালু রয়েছে, যেটা হলগুলিতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার থেকে খাবারের যে বিষয়টা, এখানে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত হওয়ার একটা বিষয় রয়েছে। আরেকটি মূল বিষয় হচ্ছে আবাসন সংকট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথমেই যে বিষয়টা ফেস করতে হয়, প্রথম বর্ষের একজন ছাত্র হিসেবে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আপনার গণরুমে থাকতে হয়, সেটা হচ্ছে আপনার 40 থেকে 50 জন, আবার কখনো কখনো 80 জনও থাকে, আমরা জানি। এই বিষয়টি এটা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর মেয়েদের হলগুলোতে আমরা দেখতে পাচ্ছি, মেয়েরা হচ্ছে সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতে আপনার ঢাকায় এসে পড়াশোনা করতে এসে সবার প্রথম যে প্রতিকূল পরিস্থিতিতে পড়ে, সেটা হচ্ছে তাদেরকে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ, এই 2টি বছর আপনার হলের বাহিরে অবস্থান করতে হয়, যা একটি মেয়ের জন্য খুবই কষ্টের। এই বিষয়টিকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য, এবং আপনার ছেলেদের হলগুলিতে আপনার মুসলিম হলের বিষয়ে জানেন, সলিমুল্লাহ মুসলিম হলে আপনার বারান্দায় থাকতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য এবং ছাত্রীদের জন্য আপনার বারান্দায় থাকা কিংবা বাহিরে অথবা গণরুমে আপনার 80 জন 100 জন করে একটি রুমে থাকা, এটি খুবই দুঃখজনক একটি বিষয়। কারণ স্বপ্নের মৃত্যুর যে আপনার ধীরে ধীরে মৃত্যুর যে প্রক্রিয়াটা শুরু হয় আপনার গণরুমে থাকার মধ্য দিয়ে। তো আমরা আরও একটি বিষয় আপনি তুলে ধরেছেন, যে ওই লাইব্রেরি আমি একটু তুলে ধরতে চাই, সেটা হচ্ছে লাইব্রেরি যে আমাদের এই ডিজিটালাইজেশনের যুগে, আমি বাংলাদেশের ডিজিটালাইজড সেটা বলছি না, আমি এই সারা বিশ্বই একটি আধুনিকায়নের একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং তথ্য প্রবাহের একটি পরিবেশ, আমরা দেখতে পাচ্ছি তথ্য প্রবাহের যুগে একটা বিষয় দেখা যাচ্ছে যে লাইব্রেরি যে ক্যাটালগ সিস্টেম, সেটি অত্যন্ত আপনার অ্যানালগ রয়েছে, এখন পর্যন্ত অ্যানালগ রয়েছে, এবং অ্যাকোমোডেশন স্পেস সেটা খুবই কম, এখানে ঢাকা শিক্ষার্থীদেরকে আপনার ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপনার ওই লাইব্রেরিতে প্রবেশ করতে হয়। এই বিষয়ে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আপনার এই লাইব্রেরি অ্যাকোমোডেশন স্পেস এবং আধুনিকায়নের ব্যাপারে কাজ করতে চায়। আমরা দীর্ঘদিন যাবৎ, প্রায় 10 বছর যাবৎ একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনের সামনে এই আপনার ছাত্র সন্ত্রাসীদের দ্বারা আমাদের যে তৎকালীন ছাত্রদলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাহেব, উনি আপনার রেঞ্জ দিয়ে এবং হকিস্টিক সহ রামদা দিয়ে আপনার তার উপরে বর্বরোচিত হামলা চালানো হয়। তার কিছুদিন পরেই আপনার মদর ক্যান্টিন ছিল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকেই এখানে মতামত প্রকাশের একটি অন্যতম
ক্যান্টিনে আপনার গলি 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 তারপর এবং এখন আপনারা তো ক্যাম্পাসে সহাবস্থান পাচ্ছেন তো আপনারা, তো আমি আমার দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা একটু জানতে চাচ্ছিলাম। জাতীয়তাবাদী ছাত্রদলকে পুরোপুরি বিতাড়িত করা হয়, এটা একটি বিষয়। আর হচ্ছে এখন যে স্পেসটা দেওয়া হচ্ছে আমাদেরকে, আমি মনে করি সেই স্পেসটা হচ্ছে শুধুমাত্র এই ডাকসু নির্বাচনের যে একটা বৈধ পাওয়ার ইউজ করে মানে সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতনের একটা নতুন পদ্ধতি, যাতে কন্ট্রোল টোটাল চলে আসে, সেটা মানে এই জন্যই এই স্পেসটা সাময়িক স্পেস দেওয়া হচ্ছে। আর যদি চূড়ান্ত মানে আপনার এটা এখানে যদি মহৎ কোনো উদ্দেশ্য থাকতো, তাহলে অবশ্যই হল পর্যায়ে সহাবস্থানের বিষয়ে আন্তরিক থাকতো এই এবং বিশ্ববিদ্যালয়। জাতীয়তাবাদী আরেকটি প্রশ্ন আপনার কাছে, জাতীয়তাবাদী ছাত্র দল যে সমর্থন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ করতে নিষিদ্ধ, শিবিরের সমর্থন নিবে কিনা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনোই ধর্মভিত্তিক কিংবা উগ্র ধর্মভিত্তিক যে কোনো রাজনৈতিক সংগঠনের ব্যাপারে সবসময় নেগেটিভ ছিল। এবং আপনার 90-এর যে পরিবেশ পরিষদের মিটিং ছিল, এবং তারপর হচ্ছে আপনার 90-এর যে পরিবেশ পরিষদে ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রলীগ সহ সকল বাম ধারা ছাত্র সংগঠন সহ সবাই মিলে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছিল এখানে ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক সংগঠনের জায়গা নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরোক্ষভাবে কোনো না কোনো রাজনৈতিক ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনকে এখানে স্পেস দেওয়া হচ্ছে, সুযোগ করে দেওয়া হচ্ছে। এটি একটি ঘৃণ্য বিষয়। আরও একটি ঘৃণ্য পদক্ষেপ হচ্ছে আপনার স্বৈরাচারের আপনার যারা পদলেহনকারী এই ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজ এখানে নিষিদ্ধ ছিল, বাট ছাত্র সমাজকেও এখানে সুযোগ দেওয়া হচ্ছে, যারা স্বৈরাচারের ওই সরকারের আপনার অস্ত্রের বাহক হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছিল। আমরা আপনার কাছে আবার ফিরবো। আমরা একটু এই বিষয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী তিনি যেসব অভিযোগ করলেন ছাত্রলীগ এবং আপনি ছাত্রলীগে আপনি সাধারণ সম্পাদক প্রার্থী, আপনার বক্তব্যকে এবং তার বক্তব্য অভিযোগের প্রেক্ষিতে আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম মোস্তাফিজুরের কথা। প্রথমেই সে বলেছে যে ক্যাম্পাসের নারীদের অবস্থা শোচনীয় বা খারাপ পর্যায়ে রয়েছে, সেজন্য আসলে কারা দেয় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা বিবেচনা করবে। মেয়েদের যে 5টি হল রয়েছে, কোনো হলেই জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল দিতে পারেনি, কোনো হলেই পারেনি। তাদের যে কেন্দ্রীয় প্যানেল 25 জনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40% প্রায় নারী শিক্ষার্থী, মাত্র একজনকে তারা রাখার মতো বদান্যতা দেখিয়েছে সেই প্যানেলে। 24 জন ছেলে রেখেছে, একজন মাত্র মেয়ে রেখেছে। আমাদের এখানে 7 জন নারী সদস্য রয়েছে। আর হলের কথা বলা হচ্ছে, আমার সত্যি সন্দিহান যে হলে ওঠার বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম রয়েছেন তারা সেটা জানেন কিনা। কারণ বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের মিটিংয়ে যখন সব হলের প্রফেসররা ছিল, ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি আকরাম ভাই ছিল, আমার হলের বড় ভাই, তাকে যখন বলা হলো, জসিমউদ্দিন হলের প্রফেসর রহমতুল্লাহ স্যার বললেন যে আপনারা যে অভিযোগ করছেন কোনো হলে কোনো প্রভোস্টের কাছে যে হল অফিসে টাকা জমা দিয়ে বৈধ শিক্ষার্থীদের যেভাবে হলে ওঠানো হয় সেটা করা হয়েছে কিনা। আকরাম ভাই উত্তর দিতে পারেনি, একটা উদাহরণ দিতে পারেনি যে কোনো হলের প্রভোস্টকে তারা বলেছে আমার এই শিক্ষার্থী বৈধ। এখন শিক্ষার্থীর সঙ্গে তাদের যে জেনারেশন গ্যাপ, মানসিক দূরত্ব 10 বছরের, আমার আকরাম ভাই আমার চেয়ে প্রায় 11 বছরের সিনিয়র, ওটা বলবো না। এই যে মানসিক দূরত্বের কারণে তারা হল থেকে দূরে রয়েছে, আসতে পারেন। এখানে 5 থেকে 6 গুণ আমাদের যে রয়েছে, ক্যাপাসিটি রয়েছে, 5 থেকে 6 গুণ শিক্ষার্থী রয়েছে, সেখানে বৈধ সিট থাকা সাপেক্ষে তারা অবশ্যই দাবি করলে আমাদের কোনো আপত্তি নেই বলেছে। আর আমাদের ক্যাম্পাস শিক্ষার্থীরা পছন্দ করে, ভালোবাসে, আমাদের ভালোবাসার একাধিপত্য রয়েছে, এটা নিশ্চয়ই আমাদের দোষের কিছু নয়। এবং দখল কথা বলা হলো, বাংলাদেশ একজন প্রতিনিধি, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আমার যে হল বঙ্গবন্ধু হল, আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমি ফার্স্ট ইয়ারে সিঙ্গেল হওয়ার সুযোগ হয়েছে। পুরো 6 বছর আমি ডাবলিং করেছি। 4 জনের যে সিট থাকে সেখানে আমার রুমে 208 নম্বর রুম, আমি 8 জন থেকেছি। যেদিন বৈধ শেষ হয়েছে পরের দিন আমি হল ছেড়ে দিয়েছি। সুতরাং যারা অতীতে ভালো কাজ করেছে, ভালো কাজ করার সদিচ্ছা রয়েছে, পুরো ক্যাম্পাসে 10 বছরে কারোর সঙ্গে উচ্চ বাক্যে কথা বলারও রেকর্ড আমার গোলাম রাব্বানির নেই। সুতরাং তাদেরকে ফলো করা হবে। সেখানে উদর পিন্ডি ভুতুর ঘরে দিয়ে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা পেটায় চোর, যত দোষ ছাত্রলীগ ঘোষ। রাব্বানি, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা একটু দর্শকদের যারা আছেন আমার সামনে, এখানে অনেক ভোটার রয়েছেন, একজন নারী ভোটারকে আমি দেখতে পাচ্ছি, আমি মাইক্রোফোন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি একটু নারী ভোটার, আপনি আপনার পরিচয় দেন এবং দাঁড়িয়ে যদি আপনি আপনার যে প্রশ্ন রয়েছে প্যানেলের কাছে সেই প্রশ্নটি আপনি যদি করতেন, যে এই বিশ্ববিদ্যালয় আপনার 28 বছর পর নির্বাচন হতে যাচ্ছে, কি প্রত্যাশায় 11ই মার্চকে ঘিরে আপনার? আমি আরজু আফরিন ক্যাথি, উন্নয়ন অধ্যয়ন বিভাগে পড়ছি 2য় বর্ষে। আপনারা জানেন ডাকসু আমাদের অতি প্রত্যাশিত।
তো এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। যদি প্রশ্ন করতে বলেন, একটি প্রশ্ন আছে আমার গোলাম রাব্বানী ভাইয়ের কাছে সরাসরি, যে ভাই আপনাদের ইশতেহারে যে কথাগুলো আছে আবাসন সংকট সমাধান অথবা লাইব্রেরি আধুনিকায়ন যেটি বলে না কেন, এই সমস্যাগুলো আপনারা এতদিন যাবৎ ক্ষমতাসীন থাকার কারণে এতদিন চাইলেই এই সমস্যাগুলো সমাধান হয়তো বা করতে পারতেন। তো আমি বলবো না যে আপনারা করেননি, কিন্তু আমি জানতে চাইবো যে কি এমন প্রতিবন্ধকতা ছিল যার কারণে এখন ডাকসুকে ঘিরে আপনাদের এই ইশতেহারগুলো নতুন করে দিতে হচ্ছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। খুবই সুন্দর যৌক্তিক প্রশ্ন করেছে আমার ছোট বোন। আবাসন নিয়ে বলছি, বিএনপি জামাত জোট সরকারের যে আমল, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আসলে দেখার অতটা সৌভাগ্য হয়নি বলবো, যে শুনেছি আমরা একটি ইটের টুকরা এখন পড়েনি। আমাদের মমতাময় জননী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের কি দিয়েছে? সুফিয়া কেমন হল পেয়েছেন, আর ওকে হলে 7ই মার্চ ভবন পেয়েছেন, আমরা পেয়েছি বিজয় 71 হল। নতুন প্রস্তাবনার কথা বলছি, জরুলক হলের পুরো টিন শেড ভেঙে 20 তলা ভবন করা হচ্ছে। আমাদের বঙ্গবন্ধু হলে জয় বাংলা ভবন হচ্ছে নতুন, জগন্নাথ হলে সন্তোষচন্দ্র ভবন হয়েছে, রবীন্দ্র ভবন হচ্ছে, আমাদের এফ রহমানের প্রস্তাবনা চলছে, সূর্য সেনে নতুন ভবনের কাজ চলছে। ইতিমধ্যেই আমাদের আর্জির প্রেক্ষিতে একনেকে 2200 কোটি টাকার প্রজেক্ট পাস হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, আবাসন সংকট সমাধানের জন্য। সুতরাং প্রচেষ্টা অব্যাহত রয়েছে, বিল্ডিং বা হল রাতারাতি হবে না, আমাদের সেই প্রচেষ্টা আছে। আমরা অবশ্যই যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ হলে ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে আমাদের শিক্ষার্থীদের আবাসন সমস্যা কেটে যাবে। অবশ্য আমরা আমাদের ইশতেহারে লিখেছি, আমরা যে বাঙ্ক সিটের কথা বলছি, দ্বিতল তিতল বিশিষ্ট সেই সিটগুলোর ব্যবস্থা আমরা ইমিডিয়েটলি করে আমাদের একজন প্রথম বর্ষ শিক্ষার্থী যেন সিঙ্গেল সিট পায়, নিশ্চয়তা পায়, সেটা আমরা করব। আরেকটি কথা আমরা আরেকটা প্রশ্ন নিব, আমরা আরেকজনের প্রশ্ন নিব। এদিক থেকে এনাম নামে একজন আছেন, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র। আপনি তাকে একটু দাঁড়িয়ে প্রশ্নটি করতে বলছি, যে আপনি আপনার সকল প্রার্থীর কাছে প্রশ্নটি আপনি করুন। খুবই সাধারণ একটি প্রশ্ন, যে প্রশ্নটা একটি সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি মনে করছেন। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের চর্চা হবে কিনা, ছাত্ররা ভোট দিতে পারবে কিনা নির্ভয়ে, এবং নির্ভয়ে সকল সংগঠন এখানে রাজনীতি করতে পারবে কিনা, তাদের গণতন্ত্রের চর্চা করতে পারবে কিনা, আমি এটা সকল প্রার্থীদের কাছ থেকে প্রত্যাশা করি। এবং বিশেষ করে যেহেতু ছাত্রলীগ এখানে আধিপত্য বিস্তার করে আছে, তারা যাতে সকল সংগঠনকে নিশ্চয়তা দেয় যে এখানে রাজনীতি করতে পারবে, গণতন্ত্রের চর্চা করতে পারবে এবং নির্ভয়ে তাদের কার্যক্রম চালাতে পারবে। আপনার প্রশ্নটা সবার কাছে, আমি মনে করি যে এই প্রশ্নের আমরা একটু উত্তর, যে যেহেতু রব্বানী এর আগে প্রশ্নটি নিয়েছেন, আমরা আচ্ছা আপনি বলুন। বলা হয়েছে ক্যাম্পাসে সবাই গণতান্ত্রিক পরিবেশেই রাজনীতি করছে। আপনি যে দিক দিয়ে ইঙ্গিত, আমাদের ছাত্র ইউনিয়ন আমাদের প্রতিটি হলেই 30 থেকে 35% শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতি যুক্ত, ভালোবাসা আদর্শিক টানে। বাকি যে 65% তারা কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী। সুতরাং এখানে কেউ করছেন। আর জাতীয়তাবাদী ছাত্রদল যে অভিযোগগুলো করছে, 2004 সালে সম্ভবত সিলেটে বেগম খালেদা জিয়ার একটি মিটিংয়ে সামনের সারে থাকা ছাত্রদলের নেতৃবৃন্দকে পিটিয়ে সেখানে শিবির জায়গা দখল করেছিল। তখন সেই সমস্যা সমাধানে তারেক জিয়া বলেছিলেন শিবির এবং ছাত্রদল একই মায়ের পেটের দুই আপন ভাই। সুতরাং তাদেরকে প্রমাণ করতে হবে তারা আসলেই শিবিরের সঙ্গে আপন ভাই কিনা, একই মায়ের পেটের। এবং আমাদের এখানে আইন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা রয়েছে। তাদের ছত্রছায়ায় যদি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আবার ক্যাম্পাসে সুযোগ পায়, সেখানে আমরা কেন, ছাত্রলীগ নয়, সাধারণ শিক্ষার্থীরাই সেটা প্রতিহত করবে। ধন্যবাদ। ধন্যবাদ গোলাম রাব্বানী। আমরা কিন্তু বিরতিতে যাব। আমরা ফয়সাল মাহমুদ সুমন, যিনি প্রগতিশীল ছাত্র ঐক্য সমর্থিত, তার কাছে আমাদের প্রশ্ন রয়েছে যে প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে মৌলিক যে জায়গাটি, সেটা হচ্ছে গবেষণাতে কিন্তু অধিকার আদায়ের কথা বলা হয়, কিন্তু শিক্ষকরা তাদের পাঠদান করানোর যে মানদণ্ড, সেই জায়গাটিতে বিশ্ববিদ্যালয় কতটা পিছিয়ে পড়ছে, বা গবেষণার জায়গাটা শিক্ষার্থীরা আসলে কেমন পরিবেশ পাচ্ছেন, এই বিষয়গুলো আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। যে আপনি প্রার্থী, আপনার কি চিন্তা। আমরা একটি বিরতি নিচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম প্রার্থীদের সঙ্গে, ডাকসু দ্য স্টুডেন্ট ভয়েস এই আয়োজনের আমরা একটি বিরতি নিচ্ছি। আমরা ফিরছি কিছুক্ষণ পরেই।
দর্শক বিরতির পর আবার ফিরে আসলাম যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডাকসু দ্য স্টুডেন্ট ভয়েস। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম ফয়সাল মাহমুদ সুমন, প্রগতিশীল ছাত্র ঐক্য যে ফোরাম, সেই ফোরামের তিনি জিএস ক্যান্ডিডেট। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা রকম সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার মধ্যে যে গবেষণা এবং শিক্ষক শিক্ষার্থী, সেই জায়গাটিতে কেমন আপনি মনে করছেন যে দৈন্যতা তৈরি হয়েছে কিনা, আর আপনি সেই জায়গাটা কিভাবে সমাধান করা যায় আপনি মনে করছেন? ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে যদি বলা হয়, সেক্ষেত্রে সবচেয়ে বড় সংকটের জায়গা আমাদের এখানে গবেষণা বলতে যে বিষয়টি আছে সেটা নাই বললেই চলে। এখানে গবেষণা হচ্ছে না, এখানে এক ধরনের সার্টিফিকেটধারী একটা হচ্ছে যে আমরা এখানে অর্জন করতে আসছি কেবলমাত্র। এটা কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে বললেও ভুল হবে, এটা আসলে আমাদের বাংলাদেশের শিক্ষা পদ্ধতির ক্ষেত্রেই এই ব্যাপারটা চালু হয়ে গেছে। আমরা দেখব পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, এরকম নানা পরীক্ষা এবং সার্টিফিকেট, এইটা পড়াশোনার এখানের উদ্দেশ্য। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভর্তি হচ্ছে, তাকেও এই উদ্দেশ্যের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকিয়ে দিচ্ছে যে একটা সার্টিফিকেট সে অর্জন করবে, এর বাইরে এখানে কিছু হচ্ছে না। কিন্তু এই সমস্যার সাথে সাথে যেটি বলা দরকার যে শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্পর্ক, শিক্ষক এবং শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী ভর্তি হয় তাকে আমরা বলে থাকি যে সে একজন জুনিয়র স্কলার এবং শিক্ষক একজন সিনিয়র স্কলার। কিন্তু আমরা দেখব এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্রমেই এখানে এক ধরনের প্রভুত্বের আচরণের দিকে চলে যাচ্ছেন অনেক জায়গায়, অনেক শিক্ষকের ক্ষেত্রে। এটা হয়তো খুব কম সংখ্যক শিক্ষক আছেন যারা হয়তো আমরা শিক্ষক সুলভ একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাবো। এই জায়গাটা তৈরি হয়েছে যেটা আমি তখন বলছিলাম যে 28 বছর ধরে এখানে ডাকসু নির্বাচন নেই, এটা হয়তো তার আগের থেকেই শুরু হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে শিক্ষার্থীরা তার অধিকার সম্পর্কে দীর্ঘদিন ধরে এখানে সচেতন না, তার কাছে এখানে তার অধিকার নিয়ে কথা বলার জন্য এখানে তাকে ক্রমেই দূরে সরিয়ে ফেলা হয়েছে। আমরা দেখব এখানে, আমি আগেই বলেছি, এখানে হলগুলোর পরিস্থিতি, এখানে সরকার দলীয় ছাত্র সংগঠনের পরিস্থিতি এবং তাদের সাথে একেবারে জোটবদ্ধভাবে এখানে প্রশাসনের ভূমিকা রয়েছে। আমরা দেখব প্রশাসন কিভাবে এখানে তাদেরকে মদত দিয়ে যায়, না হইলে কোনোভাবেই এখানে সরকার দলীয় ছাত্র সংগঠন এককভাবে হলে এই পরিস্থিতি তৈরি করতে পারে না। ফলে সেই জায়গা থেকে যদি আমরা বলি তাইলে এই পরিস্থিতির সাথে অন্য পরিস্থিতি, অর্থাৎ আমাদের এই ক্যাম্পাসের রাজনৈতিক পরিস্থিতির সাথে আমাদের শিক্ষার পরিবেশের পরিস্থিতির একটা সম্পর্ক রয়েছে। আমরা যেটা পরিষ্কারভাবে চাই সেটা হচ্ছে আমরা অনেক প্রতিশ্রুতি দিতে পারি, কিন্তু আমরা প্রথমত চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্বাভাবিক একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে। এর উপরে যেভাবে ঘাড়ের উপরে আমাদের এখানে নানা রকমের জগদ্দল পাথরের মতো এখানে অন্যায়ের এক ধরনের রাজত্ব কায়েম রয়েছে, সেটাকে আগে হটাতে হবে, তারপরে আমরা এখানে নিশ্চয়ই একটা স্বাভাবিক পরিবেশ পাবো, যার মধ্য দিয়ে আমরা এখানে কাঙ্ক্ষিত আরও নানা কিছু অর্জনের জন্য সামনে এগোতে পারবো। জি ধন্যবাদ। আমি একটু কথা বলবো এখন এস.এম. রাকিব সিরাজি। সিরাজি, আপনি যখন যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন, শিক্ষকরা তারা যে পড়ানো পাঠদান করছে, সেই পাঠদানে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী তারা সন্তুষ্ট কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেই শিক্ষকদের পাঠদান আসলে কতটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, উচ্চমানের শিক্ষাটা কতটা নিশ্চিত করা হচ্ছে? অসংখ্য ধন্যবাদ। আমাদের ছাত্র সংসদ নির্বাচনের প্যানেলগুলো আমরা লক্ষ্য করছি যে খুব কৌশলে এই বিষয়গুলোকে খুব বেশি একটা জোর দিচ্ছেন না। তারা শিক্ষার মান উন্নয়নের কথা বলছেন, কিন্তু আমি আমার বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের এই শিক্ষকদের মধ্যেও স্বৈরতান্ত্রিক মনোভাব সম্পন্ন অনেক শিক্ষক আছেন যাদের স্বৈরতন্ত্র দূরকরণের জন্য তারা কি করবেন এটা নিয়ে স্পষ্ট কিছু বলছেন না। শিক্ষার মান উন্নয়নের কথা বলছেন, কিন্তু শিক্ষার্থীদেরকে সৃজনশীলতা প্রতিবন্ধক যে ক্লাসে উপস্থিতির উপর নাম্বারিং সিস্টেম, যেটা কিনা এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী চায় না, সেই বিতর্কিত নাম্বারিং সিস্টেম বন্ধ করার ব্যাপারে সুস্পষ্ট কোনো কিছু তারা বলছেন না। তারা আজকে সকাল 8টার সময় একজন শিক্ষার্থীকে যখন ক্লাস করতে হয়, এই জিনিসটাই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের কাছে খুব বিরক্তকর। এই ব্যাপারে সুস্পষ্ট কোনো কিছু তারা বলছেন না। আমরা সম্মানিত প্যানেলিস্ট যারা আছেন তাদের কাছে আবেদন করব, এখন পর্যন্ত সময় আছে, তারা এই কাজটি করবেন। দ্বিতীয়ত আরও একটি বিষয়, তারা আজকে আপনারা দেখছেন অধিভুক্তকরণ, 7 কলেজের অধিভুক্তকরণ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ রয়েছে। এই 7 কলেজের অধিভুক্তকরণ বাতিল নিয়ে সুস্পষ্ট নীতিমালা প্রত্যেকটা প্যানেলের ইশতেহারে উল্লেখ করতে হবে। এই বিষয়টাকে তারা অ্যাভয়েড করে যাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে। তারা, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হচ্ছে এই প্রশ্নপত্র স্বচ্ছ ভর্তি পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া গত 2-3 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কলঙ্কের অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। এই প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য ইশতেহারের সুস্পষ্ট কোনো নীতিমালা আমরা এখন পর্যন্ত দেখি না, সেই সুস্পষ্ট বক্তব্য আমরা দেখতে চাই। আবাসন সংকটের ব্যাপারে খুব বেশি কথা বলছেন, কিন্তু কলাভবনের কথা যদি আপনি চিন্তা করেন, ক্লাসরুম সংকট এই বিশ্ববিদ্যালয়ে আরও একটি বড় সমস্যা। একজন সিআরকে সকালবেলা উঠে তার ক্লাসরুম ঠিক করার জন্য কলাভবনের 1ম তলা থেকে শুরু করে 7 তলা পর্যন্ত ঘুরতে হয়। এই ক্লাসরুম সংকট
সংকট সমাধানের জন্য সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি। জি, সেই আমরা বিষয়গুলো তারা আমরা অবশ্যই একটু নজর দিবেন। আমরা একটু আপনার কাছে আসতে চাই। আমাদের সংক্ষেপে বলতে হবে যে মোস্তাফিজুর রহমান ভিপি ছাত্র দলের যে বিষয়টি বলা হলো, আসলে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নয় কি, এখানে শিক্ষক বান্ধব ক্যাম্পাস হয়েছে কিনা, আপনারা কি মনে করছেন? শিক্ষকরা সবকিছু কি যে নিয়ন্ত্রণ করছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ডাকসু নির্বাচনের আপনার দীর্ঘদিন অনুপস্থিতির কারণে এখানে শিক্ষকদের একটি স্বৈরতান্ত্রিক মনোভাব তৈরি হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা শিক্ষকদের তল্পি বাহক তারাই আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছেন অনেক ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রেই বলছি না, আপনার কখনো কখনো হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং শিক্ষকরা যাকে চাচ্ছেন, যাকে সিলেক্টেড করছেন, তিনিই কেবল শিক্ষক হতে পারবেন। এখানে মেধার কোনো মূল্যায়ন হচ্ছে না, যার ফলাফলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আত্মহত্যার পথ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করছেন। আর আমি একটি বিষয়ে কথা বলতে চাই, জনাব রব্বানী সাহেব বারবার জাতীয় নেতৃবৃন্দদেরকে আঘাত করে কথা বলছেন। বিগত টকশো সময়েও উনি কথা বলেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান কখনোই বলেছে যে শিবির এবং আপনার ছাত্রদল একে অপরের এক মায়ের পেটে দুই ভাই, এই কথাটা আমি তীব্র প্রতিবাদ জানাই। কারণ জনাব তারেক রহমান সব সময় আপনার প্রগতির রাজনীতিতে বিশ্বাসী। জনাব তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের যে জাস্ট প্রগ্রেসিভ রাজনীতিতে বিশ্বাসী। আমি একটি কথা বলতে চাই, জামাতের সাথে আমাদের রাজনৈতিক যে অ্যালায়েন্স সেটা হচ্ছে জোটের ছিল, কিন্তু আওয়ামী লীগের সাথে, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যে রাজনৈতিক যে আদর্শিক একটা মিল রয়েছে, সেটা স্বৈরতন্ত্রের গর্ভ থেকে শুরু। স্বৈরাচারী সরকারের সাথে তারা একীভূত হয়ে তারা স্বৈরাচার সরকার, এরশাদ সরকারকে বৈধতা দেওয়ার জন্য তারা কাজ করেছে। এবং আমরা দেখেছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আপনার সারা বাংলাদেশে আপনার কাছে আবার আসবো। আমরা একটু আসিফের কাছে যেতে চাই সংক্ষেপে 1 মিনিট যদি। আসিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজুর রহমান। আসিফ, 1 মিনিটে যদি একটু বলতেন যে এই বিশ্ববিদ্যালয় শিক্ষকের নাকি শিক্ষার্থীর, কার? আমি এখানে একটু সময় নিতে চাই। সেটা হচ্ছে যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে রাজনৈতিক দলগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলোর মতোই কথা বলছে। আসলে শিক্ষার্থীদের কথা কতজন বলছেন, এটা আমার প্রশ্ন। কিন্তু হচ্ছে শিক্ষক না শিক্ষার্থীদের, এখানে গবেষণার পরিবেশের একটা কথা এসেছে, সে সম্পর্কে একটু বলতে চাই। এখানে গবেষণা কিভাবে হবে? শিক্ষার্থীদের তো মৌলিক চাহিদাগুলোই পূরণ হচ্ছে না, এবং মৌলিক চাহিদার পক্ষে কখন কোন ছাত্র সংগঠন ভূমিকা নিয়েছিল সে সম্পর্কে শিক্ষার্থীরা অবগত আছেন, এবং তাদেরকে বিবেচনা করে শিক্ষার্থীরা নির্বাচনে ভোট দেবেন, এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ। আমরা একটু গোলাম রাব্বানির কাছে যেতে চাই যে ভর্তি জালিয়াতি, শিক্ষকদের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে আপনি খুবই সংক্ষেপে 2 মিনিটের মধ্যে যদি বলতেন। এখানে আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের যে মুখপাত্র প্রিয় অনুজ রাকিব সিরাজি যে বিষয়ে আলোকপাত করেছেন, যে কোনো প্যানেলেই দেখেছেন কিনা আমি জানি না, আমার হাতেই আমার প্যানেলে একটি রয়েছে, সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে শিক্ষকদের স্বেচ্ছাচারিতা বন্ধে আমরা কাজ করতে চাই, স্পষ্ট উল্লেখ করে দিয়েছি। ভর্তি জালিয়াতির কাজ করতে চাই। আমি বলছি সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসের একটি অভিযোগ যখন উঠল, আমার আইন বিভাগের এক অনুজ যখন অপরাজয় বাংলায় বসছিল আমরণ অনশনে, আই অ্যাম দ্য ফার্স্ট পারসন এখানে গিয়ে বলেছি যদি 2 ঘন্টার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত না আসে আমি এখানে আমরণ অনশনে বসবো, এবং 2 ঘন্টার মধ্যেই যদি সিদ্ধান্ত না হয় ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয় প্রশ্নের বিরুদ্ধে তীব্র আন্দোলন নামবে। আমাদের আলটিমেটামের কারণে কিন্তু সেই 18,000 শিক্ষার্থী পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সৌজন্যে। আমরা সবসময় এখানে সোচ্চার ছিলাম। 7 কলেজ অধিনায়ক দিয়ে বলছেন, এখানে 7 কলেজ অধিনায়ক সরাসরি আমরা এখানে উল্লেখ করেছি। আজকে আমাদের যে ইশতেহার পাঠ হয়েছে যে আমরা অবশ্যই বাতিলের জন্য ডাকসুতে ম্যান্ডেট পেলে কাজ করব। সুতরাং আমরা সবসময় এ ব্যাপারে সোচ্চার রয়েছি, আমাদের কথা কাজে আমরা মিল রাখতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা খুবই প্রাণবন্ত একটি আলোচনা, সেই আলোচনায় আমাদের যারা এখানে যুক্ত হয়েছিলেন, ARM আসিফুর রহমান যিনি স্বাধিকার স্বতন্ত্র পরিষদের GS প্রার্থী, গোলাম রাব্বানী সম্মিলিত শিক্ষার্থী সংসদ যিনি সাধারণ সম্পাদক, এবং জাতীয়তাবাদী ছাত্র দলের ভিপি প্রার্থী মুস্তাফিজুর রহমান, ফয়সাল মাহমুদ সুমন যিনি প্রগতিশীল ছাত্র ঐক্য সমর্থিত যে প্যানেলের তিনি সাধারণ সম্পাদক, এবং SM রাকিব সিরাজি মুখপাত্র সম্মিলিত শিক্ষার্থী সংসদ। প্রত্যেককে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। খুবই প্রাণবন্ত আলোচনায় তারা অংশ নিয়েছিলেন, এবং এই প্রাণের ডাকসু, যে ডাকসু 28 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 11ই মার্চ, যে বহুকাঙ্ক্ষিত ভোট, সেই ভোটের জন্য মুখিয়ে রয়েছেন 43,000-এরও বেশি ভোটার। সেই ভোট গ্রহণ সুষ্ঠু সুন্দর হোক, এবং
যারা ভোটার রয়েছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই প্রত্যাশাই করছি। আজকের মতো বিদায় নিচ্ছে ডাকসু দ্য স্টুডেন্ট ভয়েস এই আয়োজনে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকুন যমুনা টেলিভিশনের।